এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা কার্যক্ষমতা শক্তি নিয়ে কি করবো আলোচনা করি। ফিজিক্স একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে একটি বা দুটি কোশ্চেন পরীক্ষায় কি আসে। প্রথম আমরা আলোচনা করব কার্য নিয়ে। তাহলে কার্য যেহেতু আজকে মেইন চ্যাপ্টার, বুঝতে হবে কার্যটা কি। কার্য কি? কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে যদি বস্তুর প্রয়োগ বিন্দুর উপর কি সরণ হয়, তাকে আমরা বলি কার্য। মনে করো এই যে একটা বস্তু রয়েছে, এই নির্দিষ্ট একটা ভর রয়েছে, আমি এখান থেকে পুশ করলাম, বল প্রয়োগ করলাম, তারপরে যদি বস্তুটা স্থান পরিবর্তন করে, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, তখনই আমরা বলবো কার্য হয়েছে। এটাকেই বলা হয় কি কার্য। মনে করো এই যে একটা ফিল্ড রয়েছে, কোনো একজন রাম শ্যাম যদু মধু এখানে আছে, তিনি একটা কাজ করছেন, ফিল্ডের মধ্যে অনেক ঘাস পরিষ্কার করছে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়েই কি কাজটা করছে, এক জায়গায় দাঁড়িয়েই কি কাজ করছে, তখন কি কোনো কার্য হবে না। যেহেতু কি কোনো স্থান পরিবর্তন করলো না, কোনো স্মরণ হলো না, প্রয়োগ বিন্দু, বলের প্রয়োগ বিন্দু এক জায়গায় দাঁড়িয়ে থেকেই কাজ করছে, তখন সেখানে কি কার্য হয়নি। এটাই হলো কি ফিজিক্স। কিন্তু কার্য করেছিলেন, পরিষ্কার করেছিলেন, কার্য করেছিলেন, কিন্তু ফিজিক্সের ডেফিনেশন অনুযায়ী কি হবে, কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার বলে যদি প্রয়োগ বিন্দু স্মরণ হয়, তাকেই আমরা বলি কি, তখনই বলি কি আমাদের কার্য হয়েছে, না হলে কি কার্য হয়নি। এটাই হলো কি কার্যের কি ডেফিনেশন। দেখো কার্য মানে তাহলে আমরা কি বুঝলাম, কার্য মানে হলো কি বল প্রয়োগ করলাম, আর বল প্রয়োগ করে বস্তু কি স্মরণ হলো, তাহলে কার্য ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারি, ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। এটাই তো কার্য, বল ইন্টু কি স্মরণ, বল ইন্টু কি স্মরণ, এটাই হলো কার্য। কিন্তু একটা মনে করো কোনো একটা বস্তু রয়েছে, এটা এ, এই বস্তুটাকে আমরা এখান থেকে বল প্রয়োগ করলাম, এইদিকে বল প্রয়োগ করা হলো, বস্তুটা এই প্রান্ত থেকে এই প্রান্তে ছুটে আসলো, বি থেকে সিতে গেল, তাহলে বস্তুটা কি পরিবর্তন করলো, স্থান পরিবর্তন করলো, কিসের জন্য, এই যে বল প্রয়োগ করার জন্য স্থান প্রয়োগ করলো, আর কতটা দূরত্ব গেল, ডি ডিস্টেন্স গেল। তাহলে কার্য আমাদের কি হলো, তার মানে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। কিন্তু যদি এরকম কেস না হয়, ধরা যাক এই যে একটা বস্তু রয়েছে, এখানে কোন একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা কোনো একটা পয়েন্টের সাথে একটা আমাদের দড়ি বাঁধা রয়েছে, তুমি এই দড়ি ধরে টানলে, কোনো একজন ব্যক্তি রামশ্যাম যদু সে টানলো, টানার ফলে এই বস্তুটা এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, কিন্তু দেখো তো দেখি ফোর্সটা কোন দিকে প্রয়োগ করেছিল, একটা অ্যাঙ্গেলে কি হয়েছিল, ফোর্সটাকে ক্রিয়েট করেছিল, কিন্তু তার ফলেও কি বস্তুটা তার কি জায়গা পরিবর্তন করলো। তাহলে এই ক্ষেত্রে কি কার্য হবে? হ্যাঁ, এই ক্ষেত্রেও কি হবে, কার্য হবে। এখন কি হবে, এখন কি দেখো বলতে হচ্ছে বলটা প্রয়োগ করছে নির্দিষ্ট কিসে প্রয়োগ করছে, অ্যাঙ্গেলে প্রয়োগ করেছে, তাহলে এখানে অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল থাকতেও পারে না থাকতে পারে। এর জন্য আমরা বলি এখানে দেখো, তাহলে কার্যের তাহলে প্রপার ইকুয়েশন এটা হওয়া উচিত, ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি কস থিটা। এখন অনেকের মনে প্রশ্ন যে কস থিটা আসলো কেন আবার, একটু যদি লক্ষ্য করি, একটু আমরা এটাকে যদি উপরেরটাকে আমরা কি বলি এক্স এক্সিস, আর নিচেরটাকে আমরা কি বলি ওয়াই এক্সিস, দুটো এক্সিস, এক্স এক্সিসের সঙ্গে এখানে কি রয়েছে একটা কোণ থিটা, তখন আমরা কি বলি থিটার দুটো উপাংশ পাই আমরা, এই যে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ তাকে আমরা বলি কি, এটা হলো এফ। ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ তাকে আমরা বলি কি, এফ এর সঙ্গে থিটা রয়েছে, তাই এফ কস থিটা। আর এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে আমরা কি বলি, এফ সাইন থিটা। উপরে কি গেল এফ সাইন থিটা, আর নিচে কি বস্তু একটা জানি কি একটা মাধ্যাকর্ষণ বল কাজ করবে, বস্তুর ভর রয়েছে, তার মানে এমজি কে কাজ করবে, একে একে কি করবে প্রশমিত করবে। তাহলে বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, কেন গেল, এই যে এফ কস থিটা একটা কি বল সৃষ্টি হলো, একটা বলের উপাংশ, এর জন্য কি বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কি গেল জায়গা পরিবর্তন করলো, এই হলো কি থিটা, থিটার কেস। তাহলে আমি এখান থেকে বলতে পারি থিটাই কি কোন কোন হলে পরে কোনটা এখানে কি আসলে কি বস্তু জায়গা পরিবর্তনের কারণ, তাহলে এফ কস থিটা এই বলটাই কি আসলে জায়গা পরিবর্তনের কারণ। এর জন্য এখান থেকে আমরা কি জানি, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, বলের মান কত হবে এখন এফ কস থিটা, সরণ মানে কি জায়গা পরিবর্তন করলো, ইন্টু যতটা দূরত্ব গেল সেটা ডি, এফ কস থিটা ইন্টু ডি, এটাই হবে কি আমাদের কার্যের রাশিমালা, এফ ইন্টু ডি কস থিটা। আমরা অনেক সময় বইয়ের মধ্যে সবসময় কি দেখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। কখন এরকম হয়, যখন কোন একটা বস্তুকে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার ফলে বস্তু এ থেকে বি থেকে সি বিন্দুতে গেল,
বি থেকে সি বিন্দুতে গেলে পরে দেখো এখানে কোনো কি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না, এখানে থিটার মান কত ডিগ্রি বলো তো দেখি, 0 ডিগ্রি। তাহলে আমরা জানি থিটার মান যদি 0 হয় তাহলে cos 0 মান কত, 1। তাহলে cos 0 cos 0 মানে 1, মানে cos থিটার মান এখন কি হবে 1 হবে। তার মানে cos থিটার জায়গায় আমরা কত বসাতে পারি 1, তখন কি হবে W ইকুয়াল টু F ইন্টু ডি। এখান থেকেই আসলে এসেছে হলো এটা। তাহলে মেইন আমার ইকুয়েশন তাহলে কোনটা, W ইকুয়াল টু F ইন্টু ডি cos থিটা। তাহলে কার্যের ইকুয়েশন কি যদি বলা হয় তাহলে আমাদের কি হবে W ইকুয়াল টু F ইন্টু ডি cos থিটা। তাহলে কখন হবে W ইকুয়াল টু F ইন্টু ডি, যখন এই থিটার মান 0 ডিগ্রি হবে, মানে এই যে খুব সরল লেখাই গেল বল প্রয়োগ করে, তখন কি থিটার মান কত 0 ডিগ্রি, তাহলে cos 0 ইকুয়াল টু কত 1। তাহলে cos 0 ডিগ্রি, তাহলে cos 0 কিন্তু 1, তাহলে cos থিটার জায়গায় 1 বসে যাবে, cos 0 মানে 1, থিটার জায়গায় 0, cos 0 মানে 1, তাহলে F ইন্টু ডি ইন্টু 1, তার মানে কি F ইন্টু ডি। তাহলে W ইকুয়াল টু কি F ইন্টু ডি। এইভাবেই কি এই ইকুয়েশনটা এসেছে, আশা করি বোঝা গেল। তারপরে দেখো এখান থেকে আমরা প্রথম কার্য সম্পর্কে বললাম এবং কার্যের রাশিমালা পড়লাম, তাহলে আমাকে এটা মনে রাখতে হবে। এখন দেখো কার্য ইকুয়াল টু তাহলে কি W ইকুয়াল টু F যা বোঝানো হলো, আবার কি W ইকুয়াল টু F ইন্টু ডি cos থিটা, এটা তোমরা বোঝালাম তোমাদেরকে। কার্য কি রাশি, কার্য হলো স্কেলার রাশি, কার্যের মান রয়েছে কিন্তু দিক নেই, যদি মান ও দিক থাকে তখন সেটাকে আমরা বলি কি ভেক্টর রাশি। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো কি আর এসআই পদ্ধতিতে জুল। তাহলে দেখো তো দেখি একটু যদি আমরা এখান থেকে একক নির্ণয় করা শিখি, W ইকুয়াল টু F ইন্টু ডি। তাহলে W ইকুয়াল টু F, F এর মান কত, F মানে বল, বল মানে হলো নিউটন, ডি মানে ডিস্টেন্স, ডিস্টেন্সের একক কি মিটার, তাহলে W ইকুয়াল টু নিউটন মিটার। এই নিউটন মিটারকেই আমরা কি বলি জুল বলি, নিউটন মিটারকেই আমরা কি বলি জুল। তাহলে বোঝা গেল, তাহলে জুল কি কার্যের এসআই ইউনিট হলো জুল, জুল ইজ ইকুয়াল টু নিউটন ইন্টু মিটার। তো দেখো তো এই জুল, তাহলে সিজিএস পদ্ধতিতে তাহলে কি হয়, তাহলে আসে কিভাবে, নিউটন, নিউটনটাকে আমাকে ডাইনে আনতে হবে, মিটারটাকে আমাকে সেন্টিমিটারে আনতে হবে, তাহলেই তো কি হবে সিজিএস হবে। তাহলে এটা হলো এসআই, একে আনতে হবে আমার সিজিএস। তাহলে 1 নিউটন ইকুয়াল টু আমরা কত জানি ডাইন 10 টু দি পাওয়ার 5 ডাইন। মিটারটাকে সেন্টিমিটার, 1 মিটার কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার। এই যে তখন এই এককটা হয়ে গেল, তখন হলো কি 8। তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে কত হবে 10 টু দি পাওয়ার 5 100, 100 মানে 10 এর স্কয়ার, আর 5 আর কি 2 যোগ হবে, তার মানে 10 টু দি পাওয়ার 7 ডাইন সেমি। এটাই হলো আমাদের আর। তাহলে আমরা কি শিখলাম, প্রথমেরটা কি ছিল এসআই পদের নিউটন মিটার জুল, তাহলে 1 জুল ইকুয়াল টু কত 10 টু দি পাওয়ার 7। আর তাহলে কোথা থেকে আসলো আমরা বুঝতে পারলাম, তাহলে 1 জুল ইকুয়াল টু কত 10 টু দি পাওয়ার 7। তাহলে আজকে তো কি শিখলাম, কার্য কাকে বলে, কোন বল প্রয়োগ করলে বলের প্রয়োগ যদি স্মরণ হয় তাকে বলা হয় কার্য। কার্য ইকুয়াল টু কি W ইন্টু এফ ডি, W ইকুয়াল টু এফ ডি, আবার কি cos থিটা, যখন কি হবে ডি cos থিটার মান কত, থিটা যখন এখানে 0 ডিগ্রি হয় সরল, তখন কি হবে F ইন্টু W ইকুয়াল টু কি F ইন্টু ডি। আর নাহলে সাধারণ ইকুয়েশন কি W ইকুয়াল টু F ইন্টু ডি cos থিটা। কার্য এসআই স্কেলার রাশি, আর এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, আর সিজিএস পদ্ধতিতে আর। কোথা থেকে আসলো তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আর একটা মনে রাখতে হবে 1 জুল ইকুয়াল টু কত 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7। তাহলে ট্রান্সফর্ম কিভাবে করলাম আমরা এটা বুঝিয়ে দিলাম। তাহলে দেখো মাত্রা কি, কার্যের মাত্রা, তাহলে কার্য মানে কি F ইন্টু ডি, F মানে কি বল ইন্টু ত্বরণ, M ইন্টু এ, আর কি ইন্টু ডি। তাহলে বলের মাত্রা কি M, আর ত্বরণের মাত্রা কি L টি টু দি পাওয়ার -1, আর ডিস্টেন্স মানে L এর মাত্রা সরণ যে বলতে পারো, প্রয়োগ বিন্দু যে সরণ হয় তা। তাহলে M L স্কয়ার টি টু দি পাওয়ার -1, এটাই কার মাত্রা, এটা হলো M L স্কয়ার টি টু দি পাওয়ার -1 হলো কার্যের মাত্রা। তাহলে সবগুলো শিখে নিলাম কোনটা কি। নেক্সট দেখো কার্য, কার্যকে তিনটি ভাগ করে, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, আর কি জিরো ওয়ার্ক মানে যখন কোনো কার্য হয় না। পজিটিভ মানে কি যখন যেই দিকেই বল প্রয়োগ করব সেই দিকেই যদি বস্তুর কি হয় সরণ হয়, তখন সেটাকে আমরা বলি কি পজিটিভ ওয়ার্ক। দেখো তো এই যে একটা মহিলা রয়েছে, তিনি এই একটা বস্তুকে কি এই দিকে কি ঠেলছেন, এই দিকে ঠেলার পরে বস্তুটা কোন দিকে গেল এই পাশ থেকে এই পাশে এই অ্যারোর দিকে কি গেল, তার মানে কি এই দিকে সরণ হলো, তখন সেই ধরনের কার্যকে আমরা কি বলি পজিটিভ ওয়ার্ক। মানে যে দিকে বল প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে এই দিকে, আর বস্তু সরানো হচ্ছে কোন দিকে এই দিকে, এই ধরনের কার্যকে আমরা কি বলি পজিটিভ ওয়ার্ক।
তাহলে কোনো ব্যক্তি যদি নিজের দিকে কোনো বস্তুকে টেনে নেয় তখন কি সেটাকে কি বলা হয় পজিটিভ ওয়ার্ক। এইখানে দেখতে মজার ব্যাপার দেখে নাও, দেখো থিটা, থিটা এখানে তিনটা মান নিয়ে আমাদের কাজ আছে। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত 180 ডিগ্রি, আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইখানে যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তার মানে কি cos 0, আমরা জানি কি cos 0 মান কি cos থিটার সর্বোচ্চ মান কত, cos থিটার সর্বোচ্চ মান হলো 1। কখন সর্বোচ্চ মান 1 হয়, যখন থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয় 0 ডিগ্রি হয়, তখন কি cos থিটার সর্বোচ্চ মান কি 1। তাহলে থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা যখন 0 হবে সেখানে সেখানে কি ওয়ার্ক থাকবে, তার মানে পজিটিভ ওয়ার্ক হবে থিটা ইকুয়াল টু 0 হলে। তার মানে কি W ইকুয়াল টু F ইন্টু D cos থিটা, থিটা ইকুয়াল টু 0, তাহলে F ইন্টু D cos 0, আর cos 0 মানে কত 1, W ইকুয়াল টু F ইন্টু D। তাহলে এই ক্ষেত্রে যে কার্য হবে সেটাকে আমরা কি বলি পজিটিভ ওয়ার্ক। তখন কি হয় থিটা ইকুয়াল টু কত হবে 0 হবে, মনে রাখবে। তাহলে থিটা ইকুয়াল টু 0 হলে কি ওয়ার্ক হয় পজিটিভ ওয়ার্ক। এখন পড়বো আমরা কি নেগেটিভ ওয়ার্ক আর কি 0 ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক মানে কি, যেদিকে বস্তুকে নেওয়া হবে সরণ তার কি বিপরীত দিয়ে কাজ করবে, সেটাকে কি বলবো আমরা নেগেটিভ ওয়ার্ক। তার মানে কি, মনে করো এই যে একটা বস্তু রয়েছে, এখান থেকে রাম রয়েছে এই পাশে, শ্যাম রয়েছে এই পাশে। রাম এটাকে এই দিকে 10 নিউটন বলে টানলো, শ্যাম এটাকে তার নিজের দিকে 5 নিউটন বলে টানলো। তাহলে দেখো বস্তুটা কোন দিকে যাবে, এই যে রামের দিকে যাবে। কেন, রামের দিকে ফোর্স কি বেশি। তা দেখো রাম এখানে হলো কি পজিটিভ আর শ্যামে কি এখানে নেগেটিভ। এই যে এখানেই এটাই বলা রয়েছে যখন বল ও সরণ কি করে বিপরীত দিকে কাজ করে তখন কি হবে নেগেটিভ ওয়ার্ক। মানে কি এ টানলো 10 নিউটন বলে এই দিকে, আর আরেকজন টানলো এস এই দিকে, তাহলে বস্তুটা আলটিমেট যাবে কোন দিকে, এই দিকে, যার দিকে বেশি সেই দিকে। এটাই কি, সেটাই তো এখানে বলা রয়েছে। আর কার ক্ষেত্রে, এই ক্ষেত্রে নেগেটিভ কত, এস এর ক্ষেত্রে নেগেটিভ, আর এর ক্ষেত্রে কি রয়েছে সে হলো পজিটিভ। এটাই হলো কি নেগেটিভ পজিটিভের ব্যাপার। দেখো যখন কোনো বস্তু অমসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় তখন ঘর্ষণ বল বস্তুর সরণের বিপরীত দিকে কাজ করে। তার মানে কি, এই যে একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে যদি আমরা টেনে নিয়ে যাই, এই দিকে নিয়ে যাচ্ছি, তার নিচ থেকে কি থাকে ঘর্ষণ থাকে। আর ঘর্ষণটা কি করবে, এই বস্তুগুলো যাবি না যাবি না বাধা দিবে। আর কি, আর আমরা টানছি কোন দিকে, এইদিকে উল্টো দিকে টানা হচ্ছে, আর এই দিকে কি বাধা দিচ্ছে। এখন দেখতে হবে কার ক্ষেত্রে নেগেটিভ, আর যার ক্ষেত্রে কম হবে সেক্ষেত্রে নেগেটিভ, আর যার ক্ষেত্রে বেশি হবে, যদি ঘর্ষণ বল কম হয় সেক্ষেত্রে ঘর্ষণ বলটা নেগেটিভ হবে, আর এই ক্ষেত্রে যদি এটা বেশি হয় এই পাশেরটা সেক্ষেত্রে কি হবে পজিটিভ হবে। এটা কি বলের উপর ডিপেন্ড করে, যার ক্ষেত্রে ফোর্স বেশি সে পজিটিভ, যার ক্ষেত্রে ফোর্স কম সে নেগেটিভ, আর যার বেশি থাকবে সেই দিকে কি বস্তুটা ধাবিত হবে। এই হলো কি লজিক। আর যখন কোনো বস্তু তাহলে ঘর্ষণ বল কি করে সরণের বিপরীত দিকে কাজ করে, তাহলে বোঝা গেল কোনটা নেগেটিভ। কখন সেটা হয়, আমরা দেখো আমরা কি শিখলাম একটু আগে, ডাব্লু ইকুয়াল টু এফ ডি কস থিটা। তাহলে কসের মান নেগেটিভ কখন হবে, যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে তখন কসের মান কি হয় নেগেটিভ হয়। তার মানে ডাব্লু ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু ডি। এটা আমাকে মনে রাখতে হবে। নেগেটিভ ওয়ার্ক কখন হবে, যখন থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে 180 ডিগ্রি। তাহলে বোঝা গেল। আর তখন ডাব্লু ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু ডি। তাহলে নেগেটিভ ওয়ার্ক কি আমরা বুঝতে পারলাম। এবার আমরা পড়বো কি জিরো ওয়ার্ক। জিরো ওয়ার্ক মানে কোনো কার্য হবে না। তার মানে কি জিরো ওয়ার্কের ক্ষেত্রে কি থিটার মান 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি আগেই বলে দিলাম। তাহলে আমরা ফর্মুলা কি জানি, ডাব্লু ইকুয়াল টু এফ ডি, আর থিটার মান 90 ডিগ্রি মানে কি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান কত 0। তাহলে এফ ইন্টু ডি ইন্টু 0, তাহলে এটা কত হলো 0। তার মানে জিরো ওয়ার্ক কখন হয়, যখন থিটার মান 90 ডিগ্রি হয় তখন কি হয় জিরো ওয়ার্ক হয়। তার মানে কি, যখন কোনো বল ও সরণ একে অপরের সাথে কি হবে ক্রিয়া করে, লম্ব, লম্ব হলেই কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। এই ক্ষেত্রে যদি প্রথম দেখা যায় এটাই মনে করো, এটা কি সান রয়েছে আর এটা কি আমাদের আর্থ রয়েছে। তাহলে সান এই পাশে আর্থ, তাহলে আমি জানি কি সূর্য পৃথিবী একে অপরের সঙ্গে কি করে একটা মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে, তার মানে এইদিকে কি করছে টানছে। আর বস্তুটাকে পৃথিবী কোন দিকে ঘুরছে, এদিকে এদিকে ঘুরছে। আমরা জানি বৃত্তপথে যদি কোনো বস্তু ঘোরে তখন তার ডিরেকশন কোন দিকে হয়, এই যে বৃত্ত তার স্পর্শক বরাবর কি করে ক্রিয়া করে। তাহলে বোঝা গেল এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো
90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে আমরা জানি cos 90 কত, 0। তাহলে এই ক্ষেত্রে কত ওয়ার্ক হলো, 0 ওয়ার্ক হলো, মানে কোনো কি কার্য হয়নি, এটাই এখানে বোঝানো হলো। তাই 0 ওয়ার্কের একটা উদাহরণ পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো কুলি, কুলি মাথার মধ্যে সুটকেস নিয়ে যাচ্ছে। তাহলে কুলিটাকে আমরা যদি বলি এইখানে মাথার মধ্যে কি রয়েছে, ওয়েট রয়েছে, তাহলে ওয়েটটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে হলো ওয়েট। আর কুড়িটাকে এগিয়ে যাচ্ছে, ধরো কুড়িটার মুখটা তোমরা মাথাটাকে এই পাশে ডিরেকশনটা দিও না, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। মাথার কি কুড়ির ভরটা ওজনটা কি নিচের দিকে ক্রিয়া করছে, আর কুড়ি কি সামনের দিকে এগিয়ে চলছে, তার মানে এই দিকে কি এগিয়ে চলছে, তাহলে কুড়ি কি ওজনটা নিচের দিকে আর এগিয়ে চলছে এই দিকে। তাহলে কত ডিগ্রি কোণে এখানে রয়েছে, 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি কত, 0। তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমাদের 0 ওয়াট কাজ করে। তাহলে এরকম উদাহরণ দিয়ে বলবে কোনটির ক্ষেত্রে 0 ওয়াট, তোমাকে এখানে বেসিক সেন্স দিয়ে বুঝতে হবে। এখন দেখো একটা হলো যে ব্যক্তিটা রয়েছে, ব্যক্তিকে সুটকেস নিয়ে যাচ্ছে, তখন কি হয়, এই যে সুটকেস, সুটকেসটার বলটা ওজনটা কোন দিকে ক্রিয়া করবে, এই যে নিচের দিকে ক্রিয়া করবে, আর ব্যক্তি এগোচ্ছে কোন দিকে, এই যে সামনের দিকে। তাহলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে, 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি ইকুয়াল টু কত, 0। তাহলে এই ক্ষেত্রে কি ওয়াট, 0 ওয়াট। তাহলে বোঝা গেল। কুলির মাল বহন, সুটকেস নিয়ে চলা বোঝানো হলো একটি সম্পূর্ণ বৃত্তপথে ঘোরা। যদি বৃত্তপথে ঘোরে, এই যে একটা গাড়ি রয়েছে, এই সরি বৃত্তপথ রয়েছে, এখান দিয়ে একটি গাড়ি মুভ করছে, গাড়ি মুভ করতে মুভ করতে মুভ করতে করতে আবার মনে করো যেই স্থান থেকে যাত্রা করছে সেইখানেই কি ফিরে আসলো, তাহলে সেই ক্ষেত্রেও কি হয়, 0 ওয়াট পায়। এটাকে আমরা অন্যভাবেও ভাবতে পারি। দেখো তো দেখি, বস্তু যেখানে ছিল যাত্রা শুরু করেছিল সেখানেই একেবারে কি ফিরে আসলো, তাহলে আলটিমেটলি এখানে সরণ কত, সরণ তো 0। আর আমরা কি জানি, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে সরণ যদি 0 হয়, তাহলে এই ক্ষেত্রে কার্য কত হবে, 0 হবে। বাস, লজিকে আসো। এইভাবে তোমাকে বুঝতে হবে কোনটা কি ধরনের বল, পরীক্ষায় কিন্তু উদাহরণ দিয়ে দেওয়া থাকবে বিভিন্ন কি এমসিকিউ কোশ্চেনের মধ্যে, তাই বুঝিয়ে দেওয়া হলো। এবার আমরা কি শক্তি নিয়ে আলোচনা করব। কার্য করার জন্য যে সামর্থ্য, সেটাই হলো কি শক্তির। কার্যের এককও যা হবে, শক্তির এককও তো কি তাই, কার্যের মাত্রাও যা, শক্তির মাত্রাও তাই। তাহলে কার্য করার সামর্থ্যকে আমরা কি বলি, শক্তি। শক্তিকে দুটো ভাগে ভাগ করা যায়, স্থিতিশক্তি আর কি গতিশক্তি। কোনো বস্তু যে স্থির থাকে, স্থির অবস্থা বা স্থির আকৃতির জন্য যে কার্য হয় সেটাকে আমরা বলি স্থিতিশক্তি। আর কোনো বস্তুর গতির জন্য যে কার্য হয় তাকে বলি আমরা গতিশক্তি। তার মানে কি, মনে করো একটা বিশাল জলাধার রয়েছে, জলাধারের মধ্যে বাঁধ রয়েছে, এই পাশে বাঁধ, এই পাশে কি জল রয়েছে, এইখানে জল রয়েছে, জল থাকার জন্য কি এখানে ভর্তি কি জল রয়েছে, আর জলটা কি করছে, এই দিয়ে কি করছে, ফোর্স দিচ্ছে, ঠিক আছে। আর জলটা এই দিকে ফোর্স দেওয়ার জন্য কি হচ্ছে, এখানে কি এটার মধ্যে কি একটা হাইট রয়েছে, ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে একটা কি মানে জলাধার, এখানে হাইট রয়েছে, এই হাইট থাকার জন্য কি হচ্ছে, এখানে জলের একটা কি মানে হাইটের উপর কি ডিপেন্ড করে, কি বলছে কোনো বস্তু তার অবস্থান বা তার আকৃতির জন্য এই হাইটটাই কি করে স্মৃতিশক্তি ক্রিয়েট করতে, যদি বাদটাকে সরিয়ে যাওয়া যায় তাহলে কি জলটা কি প্রচন্ড বেগে নিচে দিয়ে দেবে। এই যে এই ধরনের উদাহরণ থেকে স্মৃতিশক্তি একটা কি উদাহরণ। তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে কি, ওয়াটার স্টোর ইন এ ডাম হ্যাজ পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইটস পজিশন অফ হাইট। তার মানে কি একটা ট্যাঙ্কের মধ্যে যদি সমস্তটাই জল দিয়ে ভর্তি করা থাকে, কি থাকে একটা হাইট থাকবে, সমস্তটা জল দিয়ে ভর্তি, মানে একটা এই পাশে বাঁধ রয়েছে, এইভাবে সমস্তটা জল দিয়ে ভর্তি, তাহলে এখানে একটা হাইট, এই হাইটটাই কি করে স্মৃতিশক্তি তৈরি করতে কি করে সাহায্য করে। তাহলে বোঝা গেছে ওয়াটার স্টোর ইন এ ডাম হ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইটস কি পজিশন অফ হাইট। তারপরে দেখো বো অ্যান্ড অ্যারো, মানে তীর ধনুকের কথা বলা রয়েছে। তীর ক্ষেত্রে কি হবে, একটা দণ্ড থাকে, তার মধ্যে এখানে কি থাকে কার্ভ আকৃতি একটা কি স্টিং থাকে বা সুতো থাকে বা দড়ি থাকে। আমরা কি করি, এখানে তীর ধনুকটা এখানে লাগানো থাকে, তারপরে কি করা হয়, এটা কার্ভ আকৃতি, সরি দড়ি না, কার্ভ আকৃতি থেকে দণ্ড থাকে, আর এখানে কি সুতাটা থাকে স্টিং। তারপরে এখানে কি করা হয়, তীরটা কি হয় ছড়াবে, তীর ছোড়ার সময় আমরা কি করি, এটা যত দূরে টানি ততটাই কি হবে, তীরটা কি বেশি দূরে চলে। এখানে আসলে কি থাকে, একজনের কি স্থিতিশক্তি, কিসের জন্য কাজ করে, আকারের জন্য কি হয় এটা তৈরি হয়। তাহলে বোঝা গেল কিসের জন্য, আকৃতির জন্য। এ উন অফ এ স্প্রিং অফ এ ওয়াল, ঘড়িতে যে দম দেই বা স্প্রিং এর কথাই চিন্তা করো, সেই স্প্রিং এর কথাই বলা হচ্ছে। স্প্রিং কিরকম থাকে, এরকম। স্প্রিং এর যদি আমরা দুই পাশে কি করি, প্রেসার ক্রিয়েট করি, তাহলে স্প্রিংটা কি হবে, আস্তে কি সংকুচিত হয়ে যাবে, তার আবার কি হবে, কারণ ওর মধ্যে কি স্থিতিশক্তি কি থাকে, সঞ্চিত থাকে। তারপরে কি আবার ছাড়া দাও হলে আবার কি খুলে যাবে, এইটার কথাই এখানে কি বলা হচ্ছে। বোঝা গেল কখন তাহলে স্মৃতিশক্তি কাজ করে, ওয়াটার স্টোর ইন এর দাম, তারপরে কি যে স্প্রিং রয়েছে সেখানে বো এন্ড তীর এবং কি তীর ধনুকের মধ্যে কি হয়, স্মৃতিশক্তি রূপে কি করে এখানে কি সঞ্চিত থাকে। এবার আমরা বলবো গতিশক্তি। গতির জন্য যে শক্তি হয় সেটাই কি আমরা গতিশক্তি। গতিশক্তি মানে কি, যেমন ক্রিকেট বলাররা বল করে, বল করার সময় যখন প্রচন্ড বেগে বলটা আসলো, বলের গতি ছিল, আর স্ট্যাম্পে লাগলো, স্ট্যাম্প কি হলো, উড়ে পড়ে গেল, এটাই কি গতিশক্তির জন্য কি হচ্ছে। হ্যামার হিট অন এ নেল,
এই যে একটা নেইল মানে কি, একটা তার কাটা, কোনো একটা কাঠের তক্তার মধ্যে তুমি তার কাটা কি, একটা তার কাটা বা নেলস রয়েছে যে পেরেক বলা হয়, সেটাকে তুমি প্রবেশ করছো, এর উপরে কি করতে হবে, হাতুড়ি দিয়ে বারংবার কি করতে হবে, আঘাত করতে হবে। তাহলে হাতুড়ি দিয়ে আঘাত করা মানে একটা গতির সাহায্যে কি মানে সৃষ্টি করা হবে, তারপরে কি নিচে কি প্রবেশ করবে। তাহলে সেখানে কি হচ্ছে আসলে গতিশক্তি কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এটাই কি, এগুলো উদাহরণ। তোমাকে বেসিক সেন্স দিয়ে বুঝতে হবে, পরীক্ষায় বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া থাকবে, কখন কি শক্তি না শক্তি, যেগুলোকে বুঝে কি অ্যান্সার করতে হবে। তাহলে বোঝা গেল গতিশক্তি। এখন স্মৃতিশক্তি আর গতিশক্তি একটু রাশিমালা নিয়ে কি আমরা পড়বো। প্রথমে যদি স্মৃতিশক্তি নিয়ে পড়ি, স্মৃতিশক্তির মিললে আমাদের পরীক্ষায় মিলে অভিকোষীয় স্মৃতিশক্তি। তার মানে কি, অভিকোষীয় স্মৃতিশক্তি ব্যাপারটা হলো কি, মনে করো এখানে একটা কোনো বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমরা অভিকোষীয় বলের বিরুদ্ধে কোনো একটা নির্দিষ্ট উচ্চান্তে তুলব, তার জন্য যে শক্তিটা ওর মধ্যে থাকবে, সঞ্চিত হবে, সেটাই কি হল, স্মৃতিশক্তি। তাহলে মানে কি, বস্তু যখন নিচে ছিল তখন বস্তু নিশ্চয়ই একটা ভর ছিল, আর নিচে কি করবে, অভিকোষে ত্বরণ ক্রিয়া করবে, তার মানে আলটিমেটলি তার ওয়েটটা কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, mg। এই বস্তুটাকে কোথায় তোলা হবে, নিচ থেকে উপরে তোলা হবে, নিচ থেকে হাইটে তোলা হবে, এই যে হাইটটা হবে তার সঙ্গে যদি এই হাইট এইচ ছিল আর কি যে ওজনটা রয়েছে যদি গুণ করি, তাহলেই আমাদের কি হবে, বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়। তাহলে স্মৃতিশক্তির রাশিমালা কি, ডাব্লিউ মান কত, mg ইন্টু এইচ, এটা হলো আমাদের স্মৃতিশক্তির রাশি। তাহলে এইচ ইকুয়াল টু আলটিমেটলি কি আসলো, mg। তাহলে পরীক্ষায় যদি আসে স্মৃতিশক্তির রাশিমালা কি, স্মৃতিশক্তির রাশিমালা হলো mgh। m মানে ভর, g মানে কি অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে ক্রিয়া করছে, আমি বস্তুটাকে উপরের দিকে তুলবো, যতটা হাইট দিয়ে তুলবো, যতটা হাইটে উঠাবো সেটা দিয়ে গুণ করবো, সেটাই আমাদের কি স্মৃতিশক্তি। এটাকে বলা হয় কি অভিকর্ষীয় স্মৃতিশক্তি। তারপর দেখো গতিশক্তি কি, একটু পরে কি এখনই আলোচনা করছি, ডিটেলস নিয়ে একটু বোঝা যায়। আমরা পূর্বে কি শিখলাম, স্মৃতিশক্তি। স্মৃতিশক্তির রাশিমালা কি শিখলাম, স্মৃতিশক্তিকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, সেটা কি mgh, এটা স্মৃতিশক্তির রাশিমালা। আর গতিশক্তির রাশিমালা কি, E ইকুয়াল টু কি হাফ mv স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে গতিশক্তি হলো জুল, আর সিজিএস পদ্ধতিতে কি আর। তাহলে দেখো E ইকুয়াল টু হাফ mv স্কোয়ার হলো গতিশক্তির রাশিমালা। গতিশক্তি মানে কি, কোন একটা বস্তুর মধ্যে কি আমি এটা মানে কোন একটা গতির জন্য যে কার্য হয় সেটাকে কি বলা হয়, গতিশক্তি। তাহলে গতিশক্তির রাশিমালাটা আসলো কিভাবে, E ইকুয়াল টু হাফ mv স্কোয়ারটাকে দেখে নিই। আমরা কি শিখলাম পূর্বে, কার্য ইকুয়াল টু কি বল ইন্টু কি সরণ, সরণটাকে আমি এস দিয়ে কি ডিনোট করলাম, এফ ইকুয়াল টু কি m ইন্টু এ ইন্টু কত এস। আমরা পূর্বে পড়েছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো বস্তু যখন প্রাথমিক অবস্থা থেকে যাত্রা শুরু করে তখন ইউ ইকুয়াল টু কত হয়, 0 হয়। তাহলে ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, তাহলে এস ইকুয়াল টু তাহলে কি ভি স্কোয়ার বাই 2a। তার মানে আমি এস এর জায়গায় কি লিখতে পারি, m ইন্টু এ ভি স্কোয়ার বাই কত 2a। এই এ কাটা গেল, তাহলে এখানে হাফ বেরিয়ে গেল, ইন্টু এম ভি স্কোয়ার। এটাই কার রাশিমালা, এটা হলো কি গতিশক্তির রাশিমালা। ই ইকুয়াল টু কিভাবে আসতো আমরা কি দেখিয়ে দেবো, এখান থেকে কি পরীক্ষায় কি অঙ্ক আসলে। গতিশক্তির এসআই একক কি জুল, আর সিজিএস পদ্ধতি কেন, শক্তি, শক্তির একক কি সবই তাই হবে, কার্য এককে যা শক্তির একক যা, তা কোনো টেনশন নেই। তাহলে শক্তি কি রাশি, স্কেলার রাশি, কার্য কি রাশি, স্কেলার রাশি। এবার আমরা বলবো ক্ষমতা। ক্ষমতা মানে কি, কার্য করার হারকে বলা হয় কি ক্ষমতা, মানে কি একটি সময়ের সাপেক্ষে যে কার্য হয় সেটাই কি ক্ষমতা। তাহলে ক্ষমতা ইকুয়াল টু রাশিমালা কি হবে, কার্য বাই সময়। তাহলে ক্ষমতা কি রাশি, স্কেলার রাশি। তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি হবে, ডাব্লিউ কার্যের একক, কার্যের একক কি আর। এসআই পদ্ধতিতে কার্যের একক কি জুল, আর টাইমের একক কি সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। এটাকেই আমরা বলে থাকি ওয়াট, আর কিছু না, জুল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে ক্ষমতার এসআই ইউনিট কি জুল পার সেকেন্ড বা ওয়াট। তাই সিজিএস পদ্ধতিতে কি হবে, একই রকম, এখানে মান বসাও ওয়াট। কার্যের একক, কার্যের সিজিএস একক কি আর। টাইম কত সেকেন্ড, তাহলে 8 পার সেকেন্ড, তাহলে কিসের একক, সিজিএস একক। কার সিজিএস একক, ক্ষমতার কি সিজিএস একক। তাহলে বোঝা গেল। তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত 746, এটা পরীক্ষায় আসে। আসলে কি হর্স পাওয়ার কি, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে গেলে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকেই আমরা বলি কি ক্ষমতা বা 1 হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত 550 পাউন্ড, এলবি মানে পাউন্ড, বাই ইন্টু 1 ফিট বাই কত 1 সেকেন্ড। এটা তোমরা মুখস্থ করবে। তার মানে কি 550 পাউন্ড ভরের কোনো একটা বস্তুকে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ শক্তি হয় পার সেকেন্ডে, তাকেই আমরা কি বলি 1 হর্স পাওয়ার। সেটা কার সমান, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াটের কি সমান। ইলেকট্রিক এনার্জি, এবার ইলেকট্রিক এনার্জি মানে পি ইন্টু ডি, ক্ষমতা ইন্টু টাইম, পি ইন্টু টি মানে যে পাওয়ারটা রয়েছে। কমার্শিয়াল ইউনিট কি এর,
কিলোওয়াট পার আওয়ার। আমরা যে বাড়িতে যে ইলেকট্রিক বিল ব্যবহার করি সেখানে যে এককে আসে সেটা কি কিলোওয়াট আওয়ার। ধরা যাক বাড়িতে ইউনিট বলে পার ইউনিটের দাম যদি মনে করো 5 টাকা হয়, বাড়িতে যদি বিদ্যুৎ বিল 10 কিলোওয়াটের দাম কত হবে? 5×10 = 50 টাকা। এই হলো কি ব্যাপার। তাহলে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত? জুল। তাহলে কিলোওয়াটের সঙ্গে জুলের সম্পর্ক এই যে 1 কিলোওয়াট ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। এটা তোমরা কি মনে রাখবে। তাহলে আমরা বোঝা গেল ক্ষমতা নিয়ে আলোচনা করলাম। প্রথমে কি ওয়াট, তারপরে শক্তি, তারপরে কি ক্ষমতা। এবার আমরা পড়বো ল অফ কনজারভেশন এনার্জি বা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। এটা আসলে কি? কোনো একটি বদ্ধ সিস্টেমে শক্তি সর্বদা ধ্রুবক থাকে। একে সৃষ্টিও বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে কি হয়? স্থানান্তরিত হয়। তার মানে কি? টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু টোটাল পোটেনশিয়াল এনার্জি প্লাস টোটাল কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল মানে স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি মানে কি? গতিশক্তি। এটাই হলো কি তার মানে বোঝানো চেয়েছে। তার মানে ধরা যাক কোনো একটা বস্তু আছে, এটা ভূমি থেকে কোনো একটা বস্তুকে কোনো একটা উপরের কি ঢিল ছুঁড়ে এত দূর তোলা হলো, ঠিক আছে? তাহলে আমরা জানি কোনো একটা বস্তু যখন নিচ থেকে উপরে উঠবে তখন বেগ তার কমতে থাকবে না বৃদ্ধি পেতে থাকবে? উপরে যখন উঠবে তখন বেগ তার আস্তে আস্তে কি থাকবে? কমতে থাকবে। তাহলে বোঝা গেল বস্তুটা এমন করতে 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 তাহলে আস্তে আস্তে পৌঁছাবে কোথায়? এইখানে। তার মানে প্রথমে কি ছিল? আস্তে আস্তে কি দেখো উপরের দিকে উঠছে, নির্দিষ্ট কি গতিতে উঠছে, তার গতিশক্তি কি হচ্ছে? গতিশক্তিকে আমি কি লিখবো? কাইনেটিক এনার্জি। গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে 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 এক সময় গিয়ে স্থির হবে, তখন কি হবে? স্থিতিশক্তি কি হবে? গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, বেগ কমছে, কিছু বস্তুকে নিচ থেকে উপরের দিকে দেওয়া হচ্ছে, নিচ থেকে উপরের দিকে দেওয়ার জন্য কি হবে? বেগ কি কমতে থাকবে। বেগ কমা মানে কি কমা? গতিশক্তি কমা। তার মানে গতিশক্তি কি হলো? কমলো। তাহলে বস্তুর মধ্যে কি বাড়তে থাকবে? আস্তে আস্তে যখন উপরে উঠবে তখন কি দেখো ম্যাক্সিমাম হাইট হয়ে যাবে, তখন কি স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি কমলো আর স্থিতিশক্তি বাড়লো। পোটেনশিয়াল এনার্জিটা কি হলো? বৃদ্ধি পেলো। কখন? যখন কোনো একটা বস্তুকে কি ঢিল ছুঁড়ে উপরের দিকে নেওয়া হলো। উপরের দিকে নেওয়ার সময় কি হবে? উপরে যত উঠতে থাকবে বেগ কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। বেগ কমা মানে কি? বেগের সঙ্গে রিলেশন হলো কাইনেটিক এনার্জি, গতিশক্তি কমা। আর আস্তে আস্তে বেগ কমতে 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 যাবে এখানে। তাহলে বেগ কমতে থাকবে না, হাইটটা কি হতে? ম্যাক্সিমাম হয়ে যাবে। হাইট ম্যাক্সিমাম হয়ে যাওয়া মানে কি? স্থিতিশক্তিটাও কি হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাওয়া। এই ঘটনাগুলো। এবার দেখো বস্তু যদি আবার একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল এবং সর্বোচ্চ সীমার থেকে এবার যখন নিচের দিকে পালিত হবে তখন কি ঘটনা ঘটবে? তখন যখন নিচের দিকে পড়তে থাকে আমি কি হবে? বেগ ক্রমশ যতই নিচে তবে বেগ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তাহলে বেগটা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে বেগ যখন বৃদ্ধি হবে তখন কি হবে? কাইনেটিক এনার্জি আমাদের কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। আর পোটেনশিয়াল এনার্জি তখন আমাদের কি হতে থাকবে? কম হতে থাকবে। আলটিমেটলি লাস্টে কি দেওয়া হবে? টোটাল মেকানিক্যাল এনার্জি মানে টোটাল যে মেইন শক্তি সেটা কি থাকবে? ধ্রুবক। মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তি স্থানান্তর হলো, কিন্তু মোট যে শক্তি সেটা কি হলো? ধ্রুবক হলো। এটাই এখানে কি বোঝানো হয়েছে। তাই টোটাল মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু কি? টোটাল পোটেনশিয়াল এনার্জি প্লাস কি? টোটাল কি? কাইনেটিক এনার্জি। তাহলে কি হয়? শক্তিটার খালি কি হয়? স্থানান্তর হয়। মানে গতিশক্তি থেকে স্থিতিশক্তিতে যাবে অথবা স্থিতিশক্তি থেকে কি হবে? গতিশক্তি থেকে শক্তির কি স্থানান্তর। এটাই হলো কি ল অফ কনজারভেশন এনার্জি। এই হলো ছিল কি আজকের টপিক। তাহলে আমরা কি সময় কার্য নিয়ে আলোচনা করলাম, ক্ষমতা নিয়ে আলোচনা করলাম এবং কি কনজারভেশন যে ল রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। এইগুলি প্রত্যেকটি টপিকে ডিটেলস বোঝা জরুরি এবং কি প্রত্যেকটা ডিটেলস যদি আমরা না বুঝি তাহলে কি আমাদের কোশ্চেনগুলি ছোট ছোট যে বিভিন্নভাবে লজিক্যাল কোশ্চেন থাকবে সেগুলি করতে কি হবে? আমাদের অসুবিধা হবে। তবে তোমাদের যে এই ক্লাস করানো হলো এই সংক্রান্ত যদি তোমার যদি কোনো ডাউট থাকে তবে তোমার সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাস দেখে কি হয়? উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।